কথায় বলে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ ঝড় বৃষ্টি হলে। ঝড় বৃষ্টিতে বাঁকুড়ার রায়পুরে কিন্তু সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। এই সবজি চাষের ক্ষতি যে হয়েছে সেক্ষেত্রে কৃষকরা, চাষিরা তারা কি বলছেন, সরকারের পক্ষ থেকে কি কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, এবং যে ঘটনা ঘটেছে বাঁকুড়ায় গতকাল থেকে কালবৈশাখী ঝড় হওয়ার যে আশঙ্কা করছিল এবং যে পূর্বাভাস ছিল সেটা সত্যি করে কিন্তু বিকেলের দিকে হঠাৎ করেই কালো মেঘ ধেয়ে আসে এবং তারপরে ঝড় শুরু হয়। পরে কিন্তু শিলাবৃষ্টি শুরু হয়। ব্যাপক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে রায়পুরের যে বিভিন্ন এলাকা রয়েছে। রায়পুর ব্লকের বেলারা, চৌরুকা, মোলাশোল, কাটাপাল সহ বিভিন্ন এলাকায় তিল, বাদাম, তরমুজ, কুমড়ো সহ বিভিন্ন ফসল এবং স্থানীয় মানুষজন তারা ধার করে, ঋণ করে এই সবজি ফসল করেছিলেন এবং তারা বলছিলেন যে যাদের লাভাংশ হবে সেই লাভাংশ দিয়ে তারা আরো চাষ করবেন এবং শীতকালীন সবজিও বেশ কিছু ছিল, সেই সবজিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্থানীয় মানুষজন দাবি করছে কৃষি দপ্তরে এই জায়গায় সরজমিনে তদন্তে আসুক এবং ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হোক। কিন্তু এখনো পর্যন্ত এই এলাকায় এখনো কৃষকদের ক্ষতিপূরণ দেখতে কোনো সরকারি আধিকারিক পৌঁছয়নি এবং সেই নিয়ে কিন্তু খুব বাড়ছে। কয়েকশো বিঘা জমি এই ফসল নষ্ট হয়েছে এই ঝড় বৃষ্টির ফলে এবং তারা চাইছেন যে অন্তত ক্ষতিপূরণটা তারা পাক আসে, আগামী দিনে তারা চাষাবাদ করতে পারেন। ধন্যবাদ। এই সময় যে সব সবজি হয় সব সবজি নষ্ট হয়ে গেছে, বাদাম নষ্ট হয়ে গেছে, খসলা তো একদম ডুবে শেষ হয়ে গেছে, খসলা গাছ সব ভেঙে দিয়েছে, গোটা মাঠে জল দাঁড়িয়েছে, প্রচুর শিলাবৃষ্টি হয়েছে কালকে, এখনো পর্যন্ত জমির থেকে জল বার করানো যাচ্ছে না। সব এই যে তরমুজের অবস্থা আপনি দেখলেন, এগুলো ফেলে দেওয়া ছাড়া আর কিছুই করা যাবে না। আর প্রত্যেক বছরই এরকমভাবে হচ্ছে। সামগ্রিকভাবে শুধু তরমুজটা নয়, খসলাও রয়েছে এখানে প্রায় 2000 বিঘা মতো, সেটাতেও পুরো মাঠে একদম জল দাঁড়িয়েছে। এবার একটু লোকসভা ভোটের প্রচারের দিকে নজর রাখা যাক। দীপশিতা ধর সেই শ্রীরামপুর কেন্দ্রে বামেদের প্রার্থী হয়েছেন। তিনি আজ পৌঁছে গিয়েছিলেন নিজের লোকসভা আসনে, সেখানে গিয়ে প্রচার করলেন, উটকোলা গাড়িতে প্রচার করলেন, হেঁটে প্রচার করলেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। চণ্ডীপুরের জনাইতে গিয়ে তিনি তার প্রচার সারলেন। মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড দীপশিতা ধরকে পশ্চিম পাড়া এবং হাটপুকুর অঞ্চলের কাস্তে হাতুড়ি দ্বারা চিনলে আজ আপনার পাড়ায়, আজ আপনার মহল্লায় তাকে কাস্তে হাতুড়ি দ্বারা চিনলে ভোট দিয়ে মেহনতি মানুষের কণ্ঠস্বর লোকসভায় পৌঁছে দিতে আগামী 20 তারিখে তাকে কাস্তে হাতুড়ি। अब की बार मोदी सरकार জেএনইউতেও নাকি এবারে বিজেপির সরকার আসবে, জেএনইউতেও নাকি লাল ঝান্ডা বামপন্থীরা তারা ঘিরে যাবে। আর নির্বাচনের ফল যেদিন বেরোলো তখন 4টি আসনে বামপন্থীরা জিতলো, বিজেপি গো হারা হারলো, বিজেপি শূন্য হয়ে গেল। আমরা বিশ্বাস করি ওই লাল ঝড় পশ্চিমবঙ্গের বুকে, ভারতের বুকেও আসবে, কারণ সাধারণ মানুষ জানেন তার বন্ধুকে। অনুব্রতহীন বীরভূমে লোকসভা ভোট, কিন্তু সত্যি কি ভোটের ময়দানে অনুব্রত মণ্ডল নেই? না, আছেন দেওয়াল লিখনে, যেখানে লেখা আছে তিহারে বসেই খেলা হবে। কেষ্ট কথা বীরভূমের দেওয়াল লিখনে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম। তার মানে এটাই প্রমাণ করে যে বীরভূমের ভোট, অনুব্রত এবং বীরভূমের ভোট একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে, তাই তো? একদমই। দেখো, সেটা হচ্ছে যে শতাব্দী রায় যে প্রচারে যে দেওয়াল লিখন, সেটা বীরভূমের দুবরাজপুরে, হেতমপুরে এই ধরনের লেখা রয়েছে যে সেখানে লেখা রয়েছে তিহারে বসেই খেলা হবে। প্রসঙ্গত তোমাকে বলে রাখি যে এতদিন আগে পর্যন্ত কিন্তু অনুব্রত মণ্ডল ঠিক এতটা প্রাধান্য পেতেন বীরভূমে, যখন তিনি তিহারে জেলে গিয়েছিলেন। কয়েকদিন আগে কালীঘাটে যে বৈঠক বসে তারপরে কিন্তু অনুব্রত মণ্ডলকে প্রাধান্য দেওয়া হয়। তারপরে কিন্তু অনুব্রত মণ্ডল বীরভূম জেলায় ফ্লেক্স এবং প্রচারে ফিরে এসছে। গতকাল যে দোল ছিল সেখানেও কিন্তু অনুব্রত মণ্ডলের ফ্লেক্সের ছবিতে অনেকেই পায়ে আবির দেয়। আর তারপরে আজকে লেখা যে তিহারে বসেই খেলা হবে। যদিও কিন্তু এই যে লেখা, সেই লেখাটাকে তৃণমূলরা বলছে যে আশীর্বাদ নিয়েই, অনুব্রত মণ্ডলের আশীর্বাদ নিয়ে প্রত্যেকবার যেমন ভোটের আগে হয় ঠিক সেরকমই প্রচার হবে। যদিও বিজেপি কিন্তু বলছে যে খেলা কিন্তু এবার বিজেপি খেলবে, কিন্তু এই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। একদম, ধন্যবাদ। কিন্তু একটা ব্যাপার যে তৃণমূল নেতৃত্ব কিন্তু বারবার এই অনুব্রতহীন বীরভূমে বিশেষভাবে নজর দিয়েছে, বিশেষ কমিটি করে দিয়েছে, কিন্তু এই কথাটাও তারা বারবার বলেছেন যে অনুব্রত মণ্ডল কিন্তু আছেন, অনুব্রত মণ্ডল ছাড়া বীরভূমকে ভাবাই যায় না। তৃণমূল নেতৃত্ব, বীরভূমের তৃণমূল নেতৃত্ব, তারাই দেওয়াল লিখন প্রসঙ্গে কি বলছেন শুনবো। অনুব্রত মণ্ডল নির্বাচনের প্রাক্কালে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করতেন, তার কর্মীদেরকে উদ্বুদ্ধ করতেন, ঠিক সেইভাবেই তারা মনে মনে চাইছেন যে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল যেখানেই থাকুক না কেন তিনি সেইভাবেই যেন আমাদের উদ্বুদ্ধ করেন এবং তারই অনুপ্রেরণায় আমরা সারা বীরভূম জুড়ে
তৃণমূলের পতাকা নিয়ে এগিয়ে যাব এবং আমাদের দুটো প্রার্থীকেই জয়লাভ করাবো। কিন্তু পাল্টা কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি নেতৃত্ব। তিহারে বসেই খেলা হবে যে কথা লেখা আছে, বাংলার মানুষ তৃণমূল বিরুদ্ধে খেলা করবে। যদি তিহারে বসেই খেলা হবে বলেন, তাহলে অনুব্রত মণ্ডলের ছবি কোথায়? আজকে তাকে এত ভয় করছে কেন তার দলের নেতৃত্ব? কাজল শেখ তাকে আজকে সরিয়ে দিয়েছে। অনুব্রত মণ্ডলের গোষ্ঠীদের আজকে কাজে লাগানো হচ্ছে না। আজকে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের মধ্যে আছে, আগামী দিনে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প বীরভূম জেলাতে। আজ সকাল থেকে কিন্তু কীর্তি আজাদ তিনিও প্রচারে বেরিয়ে পড়েছিলেন এবং বর্ধমান দুর্গাপুর আসনে তিনি বেরিয়ে পড়েছেন সকালে প্রচারে, এবং রং খেলে কীর্তি আজাদ তিনি তার প্রচার সারলেন, জনসংযোগ সারলেন। বরানগর বিধানসভায় উপনির্বাচনে বিজেপির প্রার্থী সজল ঘোষ। বরানগর বিধানসভায় উপনির্বাচনে বিজেপির প্রার্থী সজল ঘোষ। কারণ আমরা জানি বরানগরের বিধায়ক তাপস রায় ছিলেন, তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, তাকে তারপর কলকাতা উত্তরে প্রার্থী করা হয়। কিন্তু সজল ঘোষ, কাউন্সিলর সজল ঘোষ, তাকে বরানগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। কলকাতা উত্তরে অনেক আগে তাপস রায় যখন বিজেপিতে যোগ দেননি, তখন সজল ঘোষের কোথাও একটা নাম শোনা যাচ্ছিল, কিন্তু তাকে এবার বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হচ্ছে, কিন্তু সেই একই আসনের দিকে, মানে কলকাতা উত্তরের মধ্যেই পড়ছে, তাই তো? একদমই শর্মিষ্ঠা, এবং তুমি জানো ইতিমধ্যেই বিধানসভার যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে এবং একেবারে দুটি যে উপনির্বাচন হবে বিধানসভা কেন্দ্রে, একটা হচ্ছে ভগবানগোলা আর একটা হচ্ছে বরানগর। ভগবানগোলায় বিজেপির পক্ষ থেকে ভাস্কর সরকারকে প্রার্থী করা হয়েছে এবং বরানগর কেন্দ্রের বিধায়ক ছিলেন তাপস রায়, কিন্তু তাপস রায় তুমি জানো যে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এবং তারপরে তিনি কলকাতা উত্তর যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। অর্থাৎ বরানগরের যে তাপস রায়ের যে ছেড়ে যাওয়া আসন, সেই আসনে কেন্দ্রে উপনির্বাচনে সজল ঘোষ, বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষকে প্রার্থী করলো বিজেপি। অর্থাৎ সজল ঘোষকে নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল, তাহলে কি কলকাতা উত্তর যে লোকসভা কেন্দ্র, সেখানে কি সজল ঘোষ প্রার্থী হবেন, সেই জল্পনা চলছে। আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ, কাউন্সিলর এবং বিজেপি প্রার্থী সজল ঘোষ রয়েছেন। সজল দা, প্রথমেই অভিনন্দন, আপনাকে প্রার্থী করা হলো। লড়াইটা কি একটু কোথাও সহজ হলো? মানে তাপস রায় ছেড়ে যাওয়া জায়গায়, যিনি এই মুহূর্তে আপনাদের দলে রয়েছেন, সেখান থেকে আপনি প্রার্থী, কোথাও কি একটু সহজ হলো? বাংলার কোথাওই, পশ্চিমবঙ্গের কোথাওই মানুষ তৃণমূলকে ভোট দেবে না। তৃণমূলকে ভোট দেওয়া মানে অপারগড়ে পাথর টাকাকে সমর্থন করা, চাকরি চোরেদেরকে সমর্থন করা। তৃণমূলকে ভোট দেওয়া মানে সন্দেশখালীর মায়েদের অসম্মান করা। তৃণমূলকে ভোট দেওয়া মানে রাত্রিবেলা পিঠে খেতে চাওয়া। এগুলো কোনো ভদ্রলোকেরই ভোট দেওয়া তৃণমূল পাবে না। আরো একটা প্রশ্ন করতেই হবে, কারণ বরানগরে তাপস রায় জিতেছিলেন এবং বেশ ভালো ফল করে তিনি জিতেছিলেন, যদিও তখন তিনি তৃণমূলে ছিলেন। কোথাও কি মানে সেই জায়গায় সেই টিপস গুলো তাপস রায়ের থেকে নেবেন, যে তিনি কোন কোন জায়গায় হিট করেছেন, কোন কোন জায়গায় প্রচার করলে তার আপনার সাফল্যটা খুব সহজে আসবে, সেরকম টিপস কি তাপস রায়ের থেকে নেবেন? অলরেডি নিচ্ছি। আরে সে আমার রাজনৈতিক গুরু, তাকে এখানে আনার পেছনে তো আমারও খানিকটা ভূমিকা আছে। তো স্বাভাবিক তার অভিজ্ঞতাটা দেবো না, আর সে ওখানকার ওই মাঠের প্লেয়ার, তার থেকে আমি নেবো না। আমাকে এমনিও দেবে, আমি এমনিও নেবো, দুটোই হবে। মানে বিষয়টা কি কোথাও ভাইস ভার্সা, মানে আপনিও তাপস রায়ের প্রচারে থাকলেন, তাপস দাও আপনার প্রচারে থাকলো, এরকম ছবি নিশ্চয়ই ধরা পড়বে। ওনার সঙ্গে আমার সম্পর্ক ছেলে বাপে। আমি কাকু বলি, উনি আমাকে পুত্র সমা বলেন, আমিও বলি পিতৃ সম। তো সেটা একদম টিউনিংয়ে কোনো সমস্যা নেই, দারুণ ভাবে হবে, হারবে তৃণমূল, লিখে রাখুন। ঠিক আছে, ধন্যবাদ সজল দা, ধন্যবাদ।